আসসালামু আলাইকুম। দর্শক, শুরু করছি নিটোল টাটা ২১ রাত অনুষ্ঠান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশের উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে নিশ্চয়ই অনেক কিছুই আপনাদের জানা আছে, নতুন করে জানছেন। এক অর্থে বলতে গেলে আমরা এই মুহূর্তে সরকারবিহীন অবস্থায় রয়েছে। হয়তো তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার কয়েক ঘন্টা মধ্যে বা বলতে পারি ২-১ দিনের মধ্যেই গঠিত হয়ে যাবে। কিন্তু তারপরেও দেশে যে অবস্থা চলছে, একদিকে লুটপাট, ভাঙচুর, মানুষ হত্যা, এই পর্যায়ে আসলে কি করণীয়, আমাদের আজকের আলোচনার বিষয়ও নির্ধারণ করেছি এখনকার করণীয়। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন মানবাধিকার কর্মী নূর খান লিটন এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আমি নূর খান লিটন আপনার কাছে সরাসরি প্রশ্নটা রাখতে চাই। যেহেতু কী অবস্থা চলছে, আমরা রাস্তাঘাটে ট্রাফিক পুলিশ দেখছি না বা আইন শৃঙ্খলা রক্ষা করার মতন কোনো সদস্য দেখছি না, যদিও গতকালকে পরে আজকে বিভিন্ন জায়গায় সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে নিরাপত্তার জন্য। সব মিলিয়ে যদি পরিস্থিতিটা আপনি মূল্যায়ন করেন, এবং আপনার একটা ফেসবুক মেসেজ দেখলাম যে আপনি সবার প্রতি আহ্বান জানাচ্ছেন সবাইকে সব কাজ থেকে নিবৃত্ত থাকার জন্য, কারা করছে, কী উদ্দেশ্যে করছে, কেন ঘটছে? আসলে এটা খুব স্পষ্ট যে আসলে দীর্ঘ 15-16 বছর আমরা পুরো জাতিটা একটা নিষ্পেষণের মধ্য দিয়ে অতিবাহিত করেছি সময়কাল। এখানে যা ইচ্ছা তাই হয়েছে। মানবাধিকারের সামান্যতম অধিকার রক্ষা করার সামান্যতম চেষ্টাও সরকারের তরফ থেকে ছিল না। গতকালকে প্রধানমন্ত্রী পদত্যাগের পর মানুষের ভিতর একটা শ্বাস নেওয়ার যে একটা উৎফুল্ল যে ভাব, যেটি আবাল বৃদ্ধ বনিতা সবাই এক বাক্যে বলছে আমরা স্বাধীন হলাম। লাখ কোটি মানুষ রাজপথে নেমে এসেছে, রাজপথে নেমে আসছে, লক্ষ লক্ষ মানুষ স্বাধীন হলাম। এবং আমরা যদি লক্ষ্য করি যে গত এই যে আন্দোলনটা শুরু হওয়ার পর, আবু সাইদের মৃত্যুর পর থেকে গতকাল পর্যন্ত কত মানুষ নিহত হয়েছেন, নির্বিচারে বর্বরোচিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, এবং কত মানুষকে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে এবং কারাগারে নিক্ষেপ করা হয়েছে, কত শত শত মামলা, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আটক করা হয়েছে, এবং অনেককেই আহত অবস্থায় প্রিজন ভ্যান থেকে নামতে দেখেছি। কোর্টও এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ অনেক ক্ষেত্রেই নেননি। কারণ আহত একটা মানুষ, ব্যান্ডেজ পরা একটা মানুষ, তাকে তার একজন বিচারকের সামনে যখন উপস্থাপন করা হচ্ছে, তার একটা নৈতিক দায়িত্ব কি নাই যে কি করে এটা হলো? আচ্ছা, তারপরে আমরা যেটা দেখছি যে শিশুরা নির্বিচারে গুলিতে মারা গেছে 34 বা 36 জন, যে সংখ্যাই হোক না কেন, এবং গ্রেপ্তারও হয়েছে অনেক, এবং পরীক্ষার্থীরা গ্রেপ্তার হয়েছে, যদিও পরীক্ষার্থীদের পরবর্তীতে জামিনের একটা ব্যবস্থা করেছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দম্ভ। রাষ্ট্র যারা পরিচালনা করেছেন তাদের দম্ভ এত বেড়েছিল যে মানুষ, যে নাগরিক, তাদেরকে তাদের মূল্য দেওয়ার প্রয়োজনীয়তা মনে করেননি, সম্মান করার প্রয়োজনীয়তা মনে করেননি। এবং মানুষের আসলেও সমস্যাটা হচ্ছে যে যারা সরকার পরিচালনা করেন তাদের যখন আর সাধারণ মানুষের ভোটের দরকার হয় না, সমর্থনের দরকার হয় না, তখন তারা নির্ভর হয়ে যায় সশস্ত্র ব্যক্তিদের উপরে, সশস্ত্র কর্মী সশস্ত্র বাহিনীগুলির উপরে নির্ভরশীল হয়ে যায়। তখন জনগণকে আর এরা মূল্যায়ন করে না এবং জনগণের কথাগুলিও বোঝার চেষ্টা করে না। দীর্ঘদিন এটা কিন্তু একদিনে এই ঘটনাটা ঘটে নাই। আমরা যদি মনে করি একদিনে ঘটেছে তাহলে ভুল। এইটা সেই প্রথম থেকে আজ প্রায় 15-16 বছর একটানা এই ঘটনাগুলি দেখে আসছে, এবং গত 3টা নির্বাচনে এরা ভোট দিতে পারেনি। এই যে ক্ষোভ, আমি গতকালকে যখন মধ্যরাতে আমি আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম, এটি মনে আমার জীবনের প্রথম স্ট্যাটাস যদ্দূর আমার মনে পড়ে। আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম এবং তারপর যখন আমি বাসায় এসে দেখলাম আমার আশেপাশে কয়েকটা জায়গায় আগুন দিচ্ছে, চিৎকার, নারী পুরুষের চিৎকার পাচ্ছি, এবং বিভিন্ন জেলা থেকে, যেহেতু মানবাধিকার কর্মী, আমাকে ফোন করে যখন সংখ্যালঘুদের বিষয়গুলি জানানো হলো, তখন আমার কাছে তাৎক্ষণিকভাবে মনে হয়েছে যে এইটা দুর্বৃত্তদের কাজ, এবং এইটির সাথে আন্দোলনকামী শক্তির কোনো সংশ্লিষ্টতা আছে বলে আমি মনে করি না। কারণ আমি তো রাস্তায় দেখতে দেখতে এসেছি, এবং লুটেরা রাস্তায়। তো তাৎক্ষণিকভাবে আমি চিন্তা করলাম যে আমি যত ক্ষুদ্রই হই না কেন একটা আহ্বান জানানো উচিত
যে এই ধরনের ঘটনা যাতে প্রতিহত করে, এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তাদের যাতে চিহ্নিত করে, এবং মন্দির এবং উপাসনালয় অন্য ধর্মাবলম্বীদের উপর যাতে কোনো ধরনের আক্রমণ না হয়, এবং অন্য মত এবং অন্য দলের লোকের উপরও যাতে কোনো ধরনের নির্যাতন, নিপীড়ন বা কোনো বাড়িতে যে অগ্নিসংযোগ এই জিনিসটা যাতে না করা হয়। কারণ আমাদের মনে রাখতে হবে যে আমরা একটা অবিচার দেখেছি, একটা অন্যায়ের বিরুদ্ধে এই ছাত্র জনতার জাগরণ এবং একটা আন্দোলনের মানে আমরা কেবল বিজয় সূচিত হয়েছে। সেই বিজয় কিভাবে এই বিজয়কে ধরে রাখাটা হচ্ছে সবচেয়ে জরুরি। এই বিজয়টিকে ধ্বংস করার জন্য নানান রকম চক্রান্ত হতে পারে। এখনও কিন্তু আমরা যদি ধরে নেই যে আমরা খুব নির্বিঘ্নে থাকতে পারি, আমার কাছে সেটা কিন্তু মনে হচ্ছে না। আমাদেরকে আরও সচেতন হতে হবে, এবং এই ধরনের ঘটনা যাতে কোনোভাবে গ্রামে গঞ্জে বা থানায় বা জেলায় কোথাও যাতে না হয়। কারণ সরকারি সম্পত্তি এবং প্রাইভেট প্রপার্টি সব কিছু রক্ষা করতে হবে, জানমাল রক্ষা করতে হবে। এটা যেহেতু আমাদের আন্দোলন করে একটা বিজয় সূচিত হয়েছে, সেই বিজয়কে সুসংহত করার জন্য এই দায়িত্বগুলো আমার পালন করতে হবে। আমি একটা জিনিস আপনাদের বলতে চাই। আমি আজকে তুলনামূলক তেমন কোনো খবর পাইনি, তবে একটু আগে রায়ের বাজারের দিকে কিছু ঘটনার খবর পেলাম। আর আমি আস্তে আস্তে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে ট্রাফিক কন্ট্রোলে ট্রাফিক পুলিশ নাই, কিন্তু ছাত্র জনতা সুন্দরভাবে কন্ট্রোল করছে। আমি আসছি আপনার কাছে এই বিষয়ে। আবার সাংবাদিক এম এ আজিজ, খালেদা জিয়াকে মুক্ত ঘোষণা করা হয়েছে, সংসদ ভেঙে দেওয়া হয়েছে, এরই মধ্যে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন, এবং যারা 1 জুলাই থেকে গত 3রা আগস্ট পর্যন্ত 4 আগস্ট পর্যন্ত যারা আটক হয়েছেন এই আন্দোলনকে কেন্দ্র করে তাদেরকে পর্যায়ক্রমে জামিন দেওয়া হচ্ছে। আপনার মন্তব্য, এবং আমরা তো নিশ্চয়ই এখনো যে সময় এটি রেকর্ড করছি অনুষ্ঠানটি, সেই সময় পর্যন্ত আমরা সরকারবিহীন অবস্থায় রয়েছি। এই অবস্থায় যে প্রক্রিয়াগুলো চলছে প্রগ্রেসিভ নাকি কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি রয়েছে? ধন্যবাদ আপনাকে। বিষয়টা হলো সরকারবিহীন অবস্থায় আছি, মুক্তি তো দিতেই হবে, এবং যেগুলো হচ্ছে এটা আমি মনে করি পজিটিভ সাইন। অর্থাৎ দেশে স্বস্তি ফিরে আসা এবং গণতন্ত্রের পথ চলা, এটা কিন্তু ফার্স্ট পদক্ষেপ হিসেবে দেখছি। যেমন ছাত্রদের, শিক্ষার্থীদের কিন্তু সর্বশেষ যে 1 দফার আন্দোলন ছিল, সেখানে তারা বলছে যে মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় 1 দফা হলো সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। এটার অর্থ এভাবে বলতে পারি এক কথায় যে মানবিক সমাজের জন্য একটা গণতান্ত্রিক দেশ, যেটা আমাদের মুক্তিযুদ্ধেও কিন্তু আকাঙ্ক্ষা ছিল। তো এটা কিন্তু বেশ হঠাৎ করে কিন্তু আলটিমেটাম দিয়ে সময় নির্ধারণ করে সম্ভব না, এটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। এবং দেশে যেহেতু বহু দল নামে আছে, কিন্তু ক্রিয়াশীল এক দল বলবো না, এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা চলে গেছে, যার ফলে সবগুলো প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেছিল। যতক্ষণ এগুলোকে সচল করা না যাবে, যতক্ষণ পর্যন্ত মানুষের মানবিক মূল্যবোধ কিন্তু ধ্বংস হয়ে গেছে। আপনি দেখেন সমাজে এত দুর্নীতি, প্রত্যেকটা ব্যক্তি, এই যে আমরা 3 জন আছি, আমার মনে হয় আমরা সুযোগের অভাবে সৎ আছি, নাইলে সুযোগ দিলে আমরাও বোধ হইতাম। অর্থাৎ মানসিকভাবে আমরা ছোটবেলায়, আমিও তো পাকিস্তান আমলের মানুষ, ছোটবেলায় তো দুর্নীতিবাজকে দেখলে মন ঘৃণা হতো, এখন হয় না, কারণ ওরাই তো ক্ষমতাশালী, ওরাই তো পাওয়ারফুল। এই যে সমাজের যে পরিবর্তন এবং বিবর্তন ঘটে গেছে, এটাকে কিন্তু পূর্বের জায়গায় ফেরত নিতে হবে। ফেরত নিতে হলে এটা তো সমাজতান্ত্রিক বিপ্লব হয় না। এই কথা তো গত মানে বলেই আসছেন দীর্ঘদিন, দীর্ঘ বছর, তার কি কোনো চেঞ্জ এসেছে? আমরা আশা করতে পারি, কিন্তু সেই আশাটার বাস্তবতা কতখানি রয়েছে? না, বাস্তবতা আছে, কিন্তু প্রথম আমার বক্তব্য হচ্ছে যে এখন যে এই যে বললেন অন্তর্বর্তীকালীন সরকার যেটা হবে, এখানে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া দরকার সৎ লোক, নিষ্ঠাবান সৎ লোক, হ্যাঁ, কিছুটা অ্যাসার্টিভ, সৎ বাট অ্যাসার্টিভ, দেশপ্রেমিক। আমার ধারণা 3টে গুণ যদি থাকে সম্ভব। আপনার 20 লাখ লোকের সিঙ্গাপুরের দেশ, জেলে পল্লীর থেকে দেশটা দাঁড়ায় গেছে,
বিকজ অফ দিস অনেস্টি, রাইট ম্যান রাইট প্লেসে বসানো এবং ডেডিকেশন উন্নয়নের জন্য। কিন্তু আমরা কিন্তু বরাবরই দেশ স্বাধীন হয়েছে বটে স্লোগানের মাধ্যমে, কিন্তু আমরা কখনই এইভাবে দেশটাকে রান করতে পারি নাই। দেশের জাতীয় ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হতে পারি না। এটা হলো এর দায় কি সবচেয়ে শুধুমাত্র রাজনীতিবিদদের নাকি আমাদের সোকল্ড বুদ্ধিজীবী বা সুশীল সমাজের যারা প্রতিনিধি রয়েছেন তাদের উপরেও না, বার্তায়? রাজনীতিবিদ এই জন্যই বলবো যে দেশ তো চালাইছে রাজনীতিবিদ, রাজনীতিবিদদের তো দায়িত্ব। সুশীল সমাজ, এই যে খান ভাই সুশীল সমাজের অংশ, আপনি অংশ তার। হ্যাঁ, তো এগুলো তো সব ভেঙে ফেলছে। এখন ওই যে সালেউদ্দিন বলছিলেন এক বক্তৃতায় যে রাজনৈতিক দলগুলি সরকারগুলি 100% ভিত্ত না হলেও 100% অনুগত চায়। এই যে সমাজটাকে এইভাবে দাঁড় হয়ে গেছে, হ্যাঁ, সব জায়গায় বিভক্তি, আর ব্রডলি সমাজকে দুই ভাগে বিভক্ত করে ফেলছে। হ্যাঁ, আমি এক কথা বলবো, আমার উল্টাটা অন্যজন ভাববে। সমাজটা এভাবে চলতে পারে না। সত্যকে সত্য বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে, সমাজটাকে ওই জায়গায় নিতে হবে। এবং এই জন্যই আমি বলছি যে এখন আমাদের নানান রকম, এই যে বললেন এখন যে আসলে কোনো সরকার নাই, দেশ তো প্রকৃতি চলছে আর কি, চলছে আর কি। আল্লাহর তো রাস্তায় চলছে। এইভাবে তো দেশ চলবে না, সরকার লাগবে। কিন্তু এখানেও কিন্তু সংকট আছে। অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে নাই। আপনার কনস্টিটিউশনালি আপনার আর্মি, আমি বলবো যে সাপোর্ট দিচ্ছে বটে, এটা তো মিলিটারি শাসনও নাই যে আপনি যে প্রজ্ঞাপন জারি করে করে। না, কিন্তু এই মুহূর্তে একটা ভ্যাকিউম অবস্থা রয়েছে সাংবিধানিক, যদি আমরা বিচার বিশ্লেষণ করি। না, তত্ত্বাবধায়ক নেই, অন্তর্বর্তীকালীন নাই, তাহলে বিষয়টা কি? না, বিষয়টা হচ্ছে যে ধরেন ছাত্র জনতা, রাজনৈতিক দল, অর্থাৎ রাজনৈতিক দল যেটা সরকারে ছিল সেটা বাদে, সেটা তো পালায় গেছে বাদ। আর হচ্ছে ধরেন আমাদের সেনাবাহিনী, সব তো এক। এটা এখানে তারা যদি ডক্ট্রিন অফ নেসেসিটি তো একটা আছে, সেই কারণে তারা তো ব্যবস্থা নিতে পারে ঐক্যবদ্ধ। যেমন ধরেন হোসেন মোহাম্মদ এরশাদের পতনের আগ মুহূর্তে 3 জোটের রূপরেখা দিছিল, এবং হোসেন মোহাম্মদ এরশাদের সময়ে যে চেঞ্জগুলি হলো সব কি কনস্টিটিউশন যে হয়েছিল তৈরি করে নিচ্ছে, পরে এটারে হালাল করছে। বিচারপতি চিফ জাস্টিস শাহাবুদ্দিন সাহেব আবার চিফ জাস্টিস হয়েছে না ফেরত এসে। হ্যাঁ, তো সুতরাং এটা ছিল ডক্ট্রিন অফ নেসেসিটি, সবাই একমত হয়েছিল। এটা জাতীয় দাবি হয়ে গেছে, এখনো জাতীয় দাবি হচ্ছে। এটা যদি আমি এই প্রশ্নটা আপনাদের দুজনের কাছে রাখতে চাই, সেটি হচ্ছে যে যেহেতু সেনাবাহিনী একটা মুখ্য ভূমিকা পালন করছে, ছাত্রদের নানান ধরনের প্রস্তাব রয়েছে, সব কিছু ফর্মালি সিগনেচার করবে বা ডিসাইডেড হবে রাষ্ট্রপতির মাধ্যমে, বা তিনি ঘোষণা করবেন। এখন রাষ্ট্রপতির উপরেও তো মানুষের আস্থা নেই, যদি আমি সত্যিকার অর্থে বলি, তিনিও তো পার্টিজান যেভাবে বলি না কেন। তাহলে এই যে নিরপেক্ষতার জায়গা থেকে, আপনি যে সততার জায়গা থেকে বলছেন, নিরপেক্ষতার জায়গা থেকে মানুষগুলোকে আনতে হবে, তত্ত্বাবধায়ক বা ইন্টেরিয়ম গভর্নমেন্ট, আমরা যেভাবে বলি না কেন, তা এই সিদ্ধান্তগুলো আসলে তাহলে তো সেই ছাত্র এবং সেনাবাহিনী মিলে করবে, নাকি আর কারোর মতামত প্রয়োজন আছে? না, যেহেতু ছাত্ররা বলছে যে তারা একটা মানবিক ন্যায় বিচারের দেশ চায়, সেখানে কোনটা করলে এইটা প্রতিষ্ঠিত হবে? গণতান্ত্রিক ব্যবস্থা, আমরা তো মিলিটারি শাসন চাচ্ছি না, আমরা গণতান্ত্রিক ব্যবস্থাই চাচ্ছি, সুশাসন, আইনের শাসন আমরা চাচ্ছি, দুর্নীতিমুক্ত সমাজ চাচ্ছি। সেখানে যে ব্যবস্থা করলে ভালো হয় ডক্ট্রিন অফ নেসেসিটি হিসেবে সেটাই করবে, পরে প্রয়োজনে সংসদে অনুমোদন হবে। এখন আপনি যদি বললেন যে রাষ্ট্রপতি এখন যে অবস্থায় আছে, উনি তো আছেন, রাষ্ট্রপতির দরকার আছে, এই জন্যই তো আছে, তাহলে উনিও ভাবতো, সব তো ভেঙে গেছে, উনিও ভাবতো। তো এই জন্যই বলছি যে তিনি এখন ধরেন যে প্রশ্নটা আসছে যে আপনি বললেন যে এখন সংসদ বিলুপ্ত করবে, সংবিধান কথা হচ্ছে ঘোষণা হয়েছে, তাহলে 3 মাসের ভিতরে সংসদ নির্বাচন দিতে হবে। ব্যাপারটা সংবিধান যদি অনুসরণ করে, কিন্তু ওই তো বললাম যে এখন আদৌ সম্ভব কিনা, এখনো তো সরকারও তো গঠন হয় নাই, সরকার তো এইটাও তো সংবিধানের বাইরে যাই হবে আমার কাছে মনে হচ্ছে। তাহলে ওই যে ডক্ট্রিন অফ নেসেসিটি ফলো করতে হবে, ফলো করে এগুলো হালাল হবে। আমার বক্তব্য হচ্ছে দেশটা যাতে গণতান্ত্রিক, মানবিক এবং গণতান্ত্রিক ব্যবস্থার পথে থাকে, এটার জন্য যা করতে হয় তাই করতে হবে। এবং আর যাতে আমরা ফ্যাসিস্ট আর দেখতে না পারি এই দেশে। আমরা যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করেছি, আমরা সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন করতে চাই। এবং ছাত্ররা, অবশ্যই ছাত্ররা হবে। তবে একটা জিনিস আমি স্মরণ করে দিতে চাই যে আমাদের স্বাধীনতা যুদ্ধ আরম্ভ হওয়ার আগে
ছাত্ররা কিন্তু প্রথম পতাকা তুলেছে এবং ছাত্ররাই কিন্তু স্বাধীনতা সংগ্রামের অগ্রভাগে ছিল, কিন্তু ছাত্ররা কিন্তু সব কিছুতে বেশি বেশি ডিক্টেট করে নাই। তাদের তারা তো ইচ্ছাটা নাম ঘোষণা করেছে, না, তারা প্রস্তাব তাদের দিয়েছে। ইচ্ছা আকাঙ্ক্ষাটা তো রাখা হয়েছে, কিন্তু আমার কথা তো গণতন্ত্র তো অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে। এখন ছাত্ররা বলে দিল, আন্দোলন করলো, ছাত্র জনতা তাদের আমরা সবাই সমর্থন দিছি, এখন তারা শর্ত দিয়ে অটল থাকলো, সমাধান তারা আসা তো গেল বলছে না। না যে এটা মানতেই হবে, তারা তো প্রস্তাব দিচ্ছে হ্যাঁ, সম্ভবত। প্রস্তাব দিচ্ছে, তাদের প্রস্তাবটাও বিবেচনায় নিতে হবে, কিন্তু আমার কথা হলো অ্যাডজাস্টমেন্টের জায়গা, অন্যেরটাও রেসপেক্ট রাখতে হবে। অ্যাডজাস্টমেন্টের জায়গায় আমার কথা হলো যে আমরা যে উদ্দেশ্যে আন্দোলন হলো, তারাই যে ফ্যাসিস্ট মুক্ত দেশ চায়। এখন ধরেন কত নির্মম ফ্যাসিস্ট মুক্ত দেশ। উনি কিন্তু দেখেন আওয়ামী লীগের যারা বড় বড় টাকা পয়সা রোজগার করছে, বড় বড় নেতা আছে, এদের কিন্তু একটা সময় নিছে, তারা সব পার দিছে, কিন্তু যারা নিবেদিত আওয়ামী লীগের কর্মী সব কিন্তু ফেলে তারা তো চলে ভাসছে। গেছে। সব Floating ফেলে অবস্থা চলে রয়েছে, গেছে। কত নিরাপত্তাহীনতা নির্দয় অবস্থা রয়েছে। কত Right. নির্দয় অবস্থা। আমি সুতরাং তারাও জনগণের অংশ। আমার কথা হচ্ছে সবার জন্য দেশ, কোনো এই যে দেশটাকে দুই ভাগ করা হয়েছিল, এক ভাগের জন্য হবে না, সবার জন্য দেশ, এইটা নিয়ে একটা মানবিক দেশ গড়ে তুলতে হবে। সেই লক্ষ্য নিয়েই আমাদের আগাইতে হবে। নুরখান, এই প্রশ্নটি আপনার কাছে আবারও করতে চাই, যেটি সাংবাদিক আজিজের কাছে ছিল, যে এটি আসলে কারা নির্ধারণ করবে, কিভাবে? যেমন আমরা যদি 111 সরকারের কথা একটু বিবেচনায় নিয়ে আসি বা স্মরণ করি, নিশ্চয়ই ফখরুদ্দিন আহমেদ সাহেব তিনি প্রধান উপদেষ্টা হলেন, কিন্তু সবকিছু তো সেনাবাহিনীর পক্ষ থেকে ঠিক করে দেওয়া ছিল যে কে কে। এখনো কি সেটি ঘটছে, নাকি কারা আসলে ঠিক করবে, কারা দেখেন, উপদেষ্টা যারা হবেন? অন্য সব সময়ের চেয়ে এইবারের ঘটনাটা কিন্তু ব্যতিক্রম। আমরা এখানে বসে আমরা বলতে পারি আমাদের বিচার ব্যবস্থা ধ্বংস হয়েছে, পুলিশ মানে সিস্টেম মানে ধ্বংস হয়েছে, সমস্ত জায়গায় দুর্নীতি দমন কমিশন বলেন, মানবাধিকার কমিশন, সব জায়গায় এক ধরনের, এটাকে কি বলবো আমরা, অসামঞ্জস্যতা, অস্থিরতা ছিল, ধ্বংস হয়েছে। এটা একটা ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপর অনেক কিছু নির্ভর করত। ওয়ান ম্যান শো ছিল। এইটা এক ধরনের কাকে মন্ত্রী বানাবে, কাকে এমপি বানাবে, এই সব বিষয়গুলো, তাতে পুরা ব্যবস্থাটা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। এখন এইবারের এই ঘটনাটা কিন্তু ছাত্ররা কিন্তু এটাকে এমনভাবে সামনে নিয়ে আসছে, তারা শুরু করেছে কোটা, কিন্তু এক দফার এই জায়গাতে এসে যে কথাগুলো তারা বলছে সেটা খুব একেবারে আমি মনে করি সমাজের জায়গার থেকেই, এই যে আজকে যে সমস্যাগুলি এই জায়গা থেকে বলছে। আর আমাদের ভিতরে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে যে ছাত্র মানে হচ্ছে সে মনে হয় শিশু, ব্যাপারটা কিন্তু এটা না। আপনি যদি চে গুয়েভারার বয়স চিন্তা করেন বিপ্লবের সময়, আপনি যদি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে নিউক্লিয়াস, তাদের বয়স যদি নিউক্লিয়াস ফরমেশন যখন করে এই সিরাজ আলম খান, কাজী আরিফ বা আব্দুর রাজ্জাক সাহেব, তাদের যে বয়স ছিল তখন, সেই বয়সের সম বয়সের মানুষরাই কিন্তু আজকে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এবং তারা যে বুঝবেন না এটাও মনে করার কোনো কারণ নাই। এইখানে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে দেশটা সবার, এবং সবাইকে নিয়ে দেশটা চালাতে হবে। এবং এইখানে প্রয়োজনের এই ডক্ট্রিন অফ নেসেসিটির বিষয়টা আসছে হচ্ছে, যেহেতু কনস্টিটিউশনের একটা জায়গা আমরা খুঁজে পাচ্ছি না, একটা জায়গায় খেই হারায় ফেলতেছি, সেইখানে এই জিনিসটাই প্রয়োগ করতে হবে। এবং এইখানে যেহেতু সর্বসম্মতভাবে জাতি, সেই জায়গাটিতে আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যেভাবে বিজয় উল্লাস করছি, আমার কাছে মনে হচ্ছে যে এই বিজয়টা তখনই আমরা উল্লাস করতে পারবো যখন একটা নির্দিষ্ট সময়ের ভিতরে আমরা একটা ভালো নির্বাচন দিতে পারবো, এবং সেই নির্বাচনে অবাধভাবে যে সাধারণ মানুষ ভোট দিতে পারবে, এবং সাধারণ মানুষ তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে, এবং প্রাথমিকভাবে দুর্নীতির উপরে একটা অভিযান চালানো যাবে। আর সবচেয়ে জরুরি যে জিনিসটা আপনারা জানেন যে গত 15 বছরে অনেক মানুষ ক্রস ফায়ারের শিকার হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, অনেক মানুষ গুমের শিকার হয়েছেন, যাদের একটা বড় অংশ এখন পর্যন্ত ট্রেসলেস, খুঁজে পাওয়া যাচ্ছে 8 বছর পর সামরিক গোয়েন্দা সংস্থার আয়না ঘর যেটি অনেক বিতর্কিত, সেখান দুজন থেকে মানুষ, জামাতের সাবেক আমির গোলাম আজমের ছেলে, মেজর ছেলেকে বের করা হয়েছে, হ্যাঁ, এবং মীর কাসেম আলীর ছেলেকেও বের করা হয়েছে। এরকম আরো অনেকে কারা থাকতে পারে, এবং এইটা দেখেন পৃথিবীর কোথাও এই যে নিশ্চয়ই আছে স্বাক্ষর, কিন্তু সেটি আমরা কোন ধরনের স্বাক্ষর বলবো? যেমন ধরেন এই যে প্রায় 200-র মতো মানুষ কম বেশি যারা এখনো নিখোঁজ রয়েছেন, এবং পরিবারগুলি জানে, মানে পরিবারগুলি সাক্ষ্য দেন, বলেন যে এদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই নিয়েছে,
এবং আমরাও কাজ করতে যেটা দেখেছি যে অনেক ক্ষেত্রে মানে ডিবি নিয়েছে, অনেক ক্ষেত্রে ডিজিএফআই নিয়েছে, অনেক ক্ষেত্রে পুলিশ নিয়েছে, অনেক ক্ষেত্রে র্যাব নিয়েছে। এই তো মোটামুটি মোটা দাগে এরা। এবং আমরা যেটা আগাগোড়া দাবি করে এসেছিলাম মানবাধিকার কর্মীরা, যে একটা কমিশন করেন, ঘটনার ইনভেস্টিগেশন করেন, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করেন এবং এদের মুক্তি দেন। এই তো ছিল। দেখেন আজকে এই বিজয়ের পরে ঐতিহাসিক একটা ঘটনা দেখলাম, যে এই যে দীর্ঘদিন ধরে যে দুইজন মানে অনেকেই দীর্ঘদিন ধরে নিখোঁজ, অন্ততপক্ষে এই দুইজনকে আজকে ছাড়তে বাধ্য হয়েছে। তার মানে কত বড় অপশাসন জেকে বসেছিল আমাদের গত 15-16 বছরে, যে মানুষের জীবন নিয়ে যে এত ছিনিমিনি করেছে। আজকে কিন্তু এই যে যা ঘটছে প্রতিক্রিয়ায়, এগুলো কিন্তু তারই বহিঃপ্রকাশ। আপনি যেভাবে মানুষকে নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, ভয় তৈরি করার চেষ্টা করেছেন, ক্ষমতায় থাকার জন্য চাকর বাকর তৈরি করেছেন, সবাই আপনার তোয়াজ করবে এটা ভেবেছেন, কিন্তু সাধারণ মানুষ কিন্তু আপনার এইটার ভিতর থাকে নাই। সাধারণ মানুষের ভিতর ক্ষোভ ছিল, দুঃখ ছিল, বেদনা ছিল। আজকে ছাত্রদের এই মহান আন্দোলনের কারণে, ঐতিহাসিক আন্দোলনের কারণে এই মানুষের স্বস্তি ফিরে আসছে, মানুষের একটা আস্থার জায়গা তৈরি হয়েছে। এবং আগামীতে এই আস্থাটা ধরে রাখার জন্য রাজনীতিবিদদের যেমন দায়িত্ব আছে, আজকে যারা ছাত্র আন্দোলন করেছেন তাদের দায়িত্ব আছে, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী সবার সেটা দায়িত্ব আছে। আমরা আলোচনা ফিরব একটা ছোট বিরতি পরে। আমি সাংবাদিক এম আজিজ, বিরতি পরে এসে আপনার কাছে প্রশ্ন থাকবে, যেটি গুমের শিকার যারা হয়েছেন, আটক আছেন, কিংবা যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেটি প্রত্যেকের তো একটা আদর্শ আছে, রাজনৈতিক আদর্শ। সে যে আদর্শই হোক না কেন, এই যে গুম খুম এগুলো বিচার আসলে কিভাবে হবে, কার বিরুদ্ধে বিচার করা হবে বা কে করবে? অনেকে তো পালিয়ে গেছেন, অনেকে, একজন না অনেকে। তো সেই বিচার প্রক্রিয়াগুলো কেমন হতে পারে, বা আদৌ পরবর্তী সরকার করবে কিনা, সেই প্রশ্নটা আপনার কাছে থাকবে। আমরা বিরতি পরে এই প্রশ্ন উত্তর নেব। দর্শক, নিটোল টাটা 21 রাতে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি খুব শিগগির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত নিটোল টাটা 21 রাতে। সাংবাদিক এম আজিজ, আপনার কাছে প্রশ্ন ছিল বিরতির আগে, যে যারা গুমের শিকার হয়েছেন বা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেমন গোলাম আজমের ছেলেকে পাওয়া গেছে ডিজিএফআইয়ের যে নির্যাতন সেল আয়নাঘরে, মীর কাশেম আলীর ছেলেকে পাওয়া গেছে। তো এই যে যারা এত বছরে গুমের শিকার হয়েছেন, খুনের শিকার হয়েছেন, তাদের বিচার আসলে কাদের বিরুদ্ধে করা হবে? রাজনৈতিক দলের নেতৃত্বে যারা ছিলেন, আওয়ামী লীগের নেতৃত্বে যারা ছিলেন, নাকি পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে যারা এইসব অপকর্মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে বিচারটা হওয়া উচিত? দেখেন, আমরা প্রথমে আয়নাঘর নামটা শুনছি আল জাজিরের থেকে। সরকার এটাকে কিন্তু ডিনাই করেছিল। আপনি একবার ভাবেন তো দেখি, দরজা নাই, কিছু নাই, একটা ঘরের ভিতরে 8টা বছর একটা ব্যক্তিকে আটকায় রাখা। আমি যেটা শুনলাম, মীর কাশেম আলীর ছেলের গায়ের রংটা ছিল কালো, সে একদম সাদা হয়ে গেছে, আলো বাতাস নাই, কিচ্ছু নাই। সে এই যে 2-3জন ব্যক্তিকে কালকে আপনার তাদের যারা জানতো যে আয়না ঘরে তার স্বজন থাকতে পারে, তারা তো ডিজিডিএফআই অফিসের ওখানে দাঁড়াইছে, আমাদের স্বজনকে ফেরত দেন। আমি তো দেখলাম, টেলিভিশন দেখলাম যে সে ফেরত দেন, আমরা নিয়ে যাব। এবং শেষে এই বাড়িছে। তো বাকি তো আর যে কতজন আছে এই হিসাব তো আমরা জানি না। তারা কি 8 বছর এইভাবে আছে বেঁচে, না মারা গেছে, না কি হয়েছে কে জানে। তবু তো সৌভাগ্যবান 2-3টা লোকরে পাওয়া গেছে, হয়তো আরও থাকতে পারে। আমার বক্তব্য হচ্ছে, যদি আরও থাকে আর তাদেরকেও তো হয়তো রিলিজ করতো। আমার মনে হয় নিশ্চয়ই তারা মারা গেছে, আমার অনুমান। আবার বেঁচে থাকলেও থাকতে পারে, হয়তো তাদের স্বজনরা পাওয়ারফুল না, তাই হয়তো দেয় নাই, দিবে না। কিন্তু এটাতে মেসেজটা সারা পৃথিবীতে কি যায়, যে কত নিষ্ঠুর জাতি আমরা। হ্যাঁ, একটা ব্যক্তিকে 8 বছর একটি ঘরের গুহার ভিতরে আটকায় রাখা, যেখানে আলো বাতাস একেবারে নিচ্ছিদ্র একটা রুমের ভিতরে আটকায় রাখা, এটা কোন ধরনের? আমরা তো শুনেছি নেলসন ম্যান্ডেলাকে দ্বীপের ভিতরে রাখা হয়েছিল 25 বছর। হ্যাঁ, তারপরেও কিন্তু সে দেখেন নেতা, সে এসে কিন্তু ডি ক্লার্ক হোয়াইটের প্রেসিডেন্টের সাথে আপোষ করছে দেশটাকে ঐক্যবদ্ধ করার জন্য, মানে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য। আর ভারতে আপনি দেখেন এখনো স্টিল নাও
আপনার দিল্লির লালকেল্লাতে ভারতের স্বাধীনতা সংগ্রামে যারা অবদান রেখেছে তাদের স্মরণ করা হয় সাউন্ড অ্যান্ড ভয়েসে, অর্থাৎ জাতির ঐক্যের প্রতীক হিসাবে। আর আমরা দেশ মুক্তিযুদ্ধ করলাম, জীবন দিলাম, আমরা জাতিকে ঐক্যবদ্ধ করার জন্যে যে আওয়ামী লীগ করে সে মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের বাইরে যে সে রাজাকার, এইভাবে দেশটাকে ভাগ করে দিলাম। আওয়ামী লীগের পক্ষে যে কয়েকটা আছে তারা স্বাধীনতার পক্ষের শক্তি, বাকিরা সব স্বাধীনতার বিপক্ষের শক্তি। এইভাবে জাতিকে যে ভাগ করলাম, বয়স 53 বছর, এই জায়গায় তো জোড়া দিতে হবে, না দিলে তো জাতিকে যদি ঐক্যবদ্ধ না করা যায় তা তো হবে না। যাক, আপনার কথার ভিতরে আসি। আমি গত পরশুদিন, আমি তো হটস্পটে থাকি, আমি ওই বনশ্রীর এ ব্লকে একদম রাস্তার ধারে, তো শুনলাম যে নর্থ সাউথের ছেলেরা বেরিয়ে গেছে। প্রেস ক্লাব থেকে হেঁটে আসছি, হেঁটে ওই মাথায় এসে একটা ছেলে আমাকে চিনছে আপনাদের টেলিভিশনের বদৌলতে, তা আমাকে সে আগায় দিল, সম্মান করেই কথা বললো। আমি তাকে প্রশ্ন করেছিলাম গত পরশুদিন, আচ্ছা তোমরা কোটা আন্দোলন করতে গিয়ে এক দফার আন্দোলনে কেন গেলা? আমি তো দেখলাম আমাদের চাইতে তারা বোঝে বেশি। যেমন খান ভাইও বলছে যে দেখেন, এ দেশে এক ব্যক্তির শাসনে সব চলেছে, বিচার আগে তার হতে হবে, পদত্যাগ তাকে আগে করতে হবে, আর তার সহযোগিতার বিচার করতে হবে। এখন আওয়ামী লীগটাকে এমন একটা সিস্টেমে দাঁড় করে ফেলছিল, ভিতরের ডেমোক্রেসি ছিল না। এখন সবার যার যার পথ ঠিক রাখার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য ওনার চোখের ইশারায় সব কোরাস গাইতো, উনি যা ইচ্ছে করতো তাই সবাই বলতো। তো এখন হয়েছে কি যে এজ এ গ্যাং অফ বলবো ফাসিস্ট। এটা কি আমরা শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে বলবো নাকি অন্য দলের ক্ষেত্রে? না, এটা তো আমি লিখেছিও যে আসলে আমাদের দেশে কোনো রাজনৈতিক দলের ভিতরে গণতান্ত্রিক চর্চাটা নাই, অথচ সব দলই গণতন্ত্রের কথা বলে। আমি এই জন্যই বলছি যে আমরা তো সমাজতান্ত্রিক বিপ্লব করলাম না, যে কালচারাল রেভলিউশন করে মাও সেতুং, লেনিনের মতো জাতিকে কালচারালি এক করে ফেলবো। আমাদেরকে এই জন্য সময় লাগবে। আমরা আগে ছোটবেলায় দেখছি তো যে গেঞ্জি ছিল, গায়ে দিলে গেঞ্জিটা ছিঁড়ে যাবে, ঘাড়ের উপর রাখতো। স্যান্ডেল অল্প দামে পা দিয়ে হেঁটে গেলে স্যান্ডেলটা ক্ষয় যাবে, হাতে নিয়ে যে চলতো। কিন্তু মানুষের ভিতরে কিন্তু সুখ ছিল, সততা ছিল, বিশ্বাস ছিল। সামাজিক বন্ধনগুলো ভেঙে গেছে। আপনি গ্রামে দেখেন, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে এই বিএনপি জামাত, বিএনপি আওয়ামী লীগ, এইভাবে পুরা গ্রামটা বিভক্ত। এই সমাজকে তো বিনির্মাণ করতে হবে। সুতরাং এটা দীর্ঘ লং প্রক্রিয়া। এই জন্য আমি আগে বলেছি, প্রথম দরকার সৎ, যে অসৎ তার দ্বারা কিছু সম্ভব না। রাইট ম্যান রাইট প্লেসে বসাইতে হবে। 2, তাকে আপাদমস্তক দেশপ্রেমিক হতে হবে, এবং এই দেশে মানবিক শাসন একটা প্রতিষ্ঠা করতে চায়, সেটার ব্যাপারে বিশ্বাসী হতে হবে। এই লোকগুলোকে বেছে নিয়ে সরকারের দায়িত্ব নিতে হবে। এখন আমি পলিটিক্যাল পার্টি হয়তো বলবে যে 3 মাস পরে একটা নিরপেক্ষ নির্বাচন চায়। নিরপেক্ষ নির্বাচন হয় নাই, আমি বুঝলাম, এটা আমাদের তো গণতন্ত্রের একটা মূল জায়গা, কিন্তু সারা বিশ্ব তো এখন অন্যদিকে চলে যাচ্ছে। কারণ নিরপেক্ষ নির্বাচনে ওয়েস্টমিনস্টার সিস্টেমে সবসময় মাইনরিটি শাসন হয়। আপনি বলেন আমাদের দেশে কয়টা 51% ভোট পাইছে? 51-এর বেশি পাইছে। সব সময় অল্প ভোটে দেশ শাসন, সর্বোচ্চ 46। এবং ওয়েস্টমিনস্টারে বলেই উইনার্স টেক্স অল। এই জন্য আমাদের বোধহয় আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলোর ভিতরে অবিশ্বাস এবং গণতান্ত্রিক চর্চার অভাব, এই দীর্ঘ প্রক্রিয়ার কারণে আমাদের বোধহয় আনুপাতিক নির্বাচনে যাওয়া দরকার। তাহলে হবে কি, ছোট যে বেশি পায় সে বেশি পাবে, তাহলে মেজরিটি যে পাবে তারা ফর্ম করবে, প্রয়োজনে কোয়ালিশন করবে। ধরেন মেজরিটি 151% হলো না, সেকেন্ড ম্যানকে নেবে না, থার্ড অন্য কাউকে নেবে, কিন্তু সবাই যার যার অনুপাতে প্রতীকে একটা পার্টি প্রতীকে নির্বাচন করবে, তার যত % ভোট পায় ভোট। তাহলে ওই ফিল্ড লেভেলে ওই ডিসির উপর নির্ভর করতে হবে না, পুলিশের উপর নির্ভর করতে হবে না, ওই ভোটের বাক্স নিয়েও টানাটানি হবে না, অনেক কমে আসবে, অনেক কমে আসবে। সুতরাং আমার মনে হয় ইলেকশনের যে সিস্টেম, এটারও পরিবর্তন এখন দরকার। আধুনিক বিশ্বে সবাই আনুপাতিক নির্বাচনের দিকে চলে গেছে, আমি এটাও লেখা লিখেছি। এই জন্য আমি বলবো যে এই দেশে সব জায়গায় আপনি বলেন বিচার বিভাগ আমাদের কথায় প্রচলিত আছে বিচারহীনতা, আমি তা বলি না, আমি বলি যে বিচার ব্যবস্থা অপ্রতুল্যতা, বিচার বিভাগ নাই, 5 লাখ শুধু অপ্রতুলতা কেন, তার চেয়েও তো ভয়ঙ্কর বিচারহীনতা।
না, তা আমরা যদি এই যে এই আন্দোলনের ছাত্রদের কথা ধরি, যে ডিবির কারাগার, আমি তো ডিবির কারাগার বলি, এটা তো স্পষ্ট ডিবির কারাগারে ছিল, তাই না? ওটা তো আর হেফাজত না। তাদেরকে দিনের পর দিন আটকে রাখা হলো, রিট করা হলো তাদের মুক্তির জন্য। তারপরে তো আমরা নানান ধরনের বিষয় দেখলাম, সময় ক্ষেপণ, কাল ক্ষেপণ, তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয় না আদালত, উচ্চ আদালত। তো এটাকে আমি কি বলবো, তারাও তো সব জানে, আমরা যদি এই অবস্থা থেকে সব জানতে পারি, আদালতের বিচারকরা কি বুঝতে পারেন না? এটাকে বিচারহীনতা বলে না, এটা কি? এটা হচ্ছে সব অনুগত। অনুগত। আমি তো বলছি, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার মামলা জট আছে, সেই জট খুলতে হলে বিচারক লাগবে। আপনার আমলার জয়েন্ট সেক্রেটারি পদ নাই। মানসিকতা পরিবর্তন না হলে, আমি এমনি জাস্ট তর্কের খাতিরে, যুক্তি খাতিরে তর্ক করছি, মানসিকতা যদি পরিবর্তন না হয়, আপনি 5টা অসৎ মানুষ দিয়ে কি করবেন আর 50টা অসৎ মানুষ দিয়ে কি না করবেন? না না, আপনি ধরেন বিচার বিচার বিভাগে ধরেন জাস্টিস যে নিয়োগ করা হয়, বিচারপতি, যে সরকার থাকে সেই সরকার থেকে নমিনেট করে দিয়ে দেওয়া হয়, তাহলে ওই সরকারের লোক যায় না পলিটিক্যাল, সে কি বাস এই যে জাস্টিস মানিক ছিল না, সে যে ভাষায় কথা বলে তার প্রত্যেকটা বিচার রিভিউ করা উচিত, তার পক্ষে নিরপেক্ষ জাজমেন্ট দেওয়া সম্ভব। সুতরাং জাজ আমেরিকাতে দলের লোক জাজ চেয়ারে বসার পরে দেখেন না, বাইডেনের ছেলে তারা জেল দিয়ে দিচ্ছে না, বাইডেন অ্যাকসেপ্ট করছে না, কারণ বিচার বিভাগের উপরে আস্থা আছে। আর আমাদের দেশে লোয়ার কোর্ট করছে কিছুদিন আগে ধরছিল না যে মৃত ব্যক্তিকেও জেল দিয়ে দেয়। তো এই জন্য বলছি যে সংস্কার তো সব জায়গায় করতে হবে। জি, আমি একটু নূর খান লিটন, মানবাধিকারের প্রশ্ন থেকেই করতে চাই, যেহেতু আপনি মানবাধিকার নিয়ে কাজ করছেন দীর্ঘদিন। রাজনৈতিক নেতৃবৃন্দের নামে না হয় বা বিরুদ্ধে মামলা হলো, সেই মামলার বিচার কি হবে না হবে তাও আমরা জানি না, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বা যারা জড়িত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের মধ্যে এই যে গুম খুনের জন্য, এদের বিরুদ্ধে কি আদৌ কোনো বিচার করা সম্ভব হবে? আর যদি না হয়ে থাকে, দিনের পর দিন এই দৃষ্টান্ত অনুসরণ করে কি পরবর্তীতে এই সংস্থাগুলো আরও বেশি ধ্বংসের মুখে যাবে না? দেখেন, আমরা অনেক আগে মাহফুজ বাবুর কথা শুনেছি, গুম হয়েছিল, বিচার হয়নি, এবং তারপরে অনেক ঘটনা ঘটেছে যেগুলোর বিচার আসলে হয়নি। অনেকে বলেন যে নারায়ণগঞ্জের 7 খুনের তো বিচার হয়েছে। হ্যাঁ, নারায়ণগঞ্জের 7 খুনের বিচার কখন হয়েছে? এই যে সমগ্র জনগণ যখন ফুঁসে উঠছে এবং সরকার নিজের ক্ষমতা ধরে রাখার জন্য তখন কেবলমাত্র এই 7 খুনের ব্যাপারে কিছু পদক্ষেপ নিয়েছে, এবং সেটাও এখনো চলমান রয়েছে, একদম মানে চূড়ান্ত হয়নি, সর্বোচ্চ আদালতে এখনো শেষ হয়নি এটা। এবং আজকে যারা এই ধরনের খুনের সাথে জড়িত, আজ থেকে 30-40 বছর আগে এই ধরনের গুম বা খুনের যে ঘটনা ছিল, সেগুলো ছিল হাতে গোনা 1-2টি, এবং এগুলোর বিচার না হওয়ার কারণে সর্বশেষ আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে গত 15 বছরের যদি আপনি একটা হিসাব নেন, তো প্রতি মাসে একেবারে ক্রসফায়ার মানে কমপক্ষে 70-80টা, এবং গুমের ঘটনা 30 থেকে 35টা। এটা একেবারে প্রতি মাসের চিত্র ছিল। এবং সেই জায়গার থেকে আমরা দেখলাম দুটো সময়ে এই ঘটনা কমে আসলো। একটা হচ্ছে মেজর সিনহা হত্যাকাণ্ডের পরে প্রায় শূন্যের কোঠায় নেমে আসলো, আর একটা হচ্ছে স্যাংশন দেওয়ার পর প্রায় কমে গেল। একেবারে যে শেষ তা না, গুম কমে গেল, কিন্তু নির্যাতন কিন্তু কমেনি। আর গুম কমে গেল, আপনার ইল্লিগাল অ্যারেস্ট বা ডিটেনশন এটা কিন্তু কমে নাই। কাউকে ধরে নিয়ে 10 দিন 15 দিন রেখে তারপর ছেড়ে দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনার সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, সাম্প্রতিককালে অনেক ছিল। তো আজকে যদি আমরা বিচার করতে চাই, আজকে যে প্রেক্ষাপট বাংলাদেশের সাধারণ মানুষের ভিতর থেকে যেহেতু প্রতিবাদ হয়েছে, প্রশ্ন এসছে, সুতরাং এটি হচ্ছে উপযুক্ত সময় এই ধরনের ঘটনাগুলিকে চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসা। এবং আমি মনে করি যে শুধুমাত্র রাজনৈতিক নেতৃত্বের বিচার করে লাভ নেই। যিনি এই অন্যায় আদেশ পালন করেছেন, আদেশটা তো ইল্লিগাল, উনি তো জানেন, উনি পুলিশ অফিসার হন, সামরিক বাহিনীর লোক হন, র্যাবের লোক হন, উনি তো জানেন, ওনার তো পিআরবি বই পড়তে হয়েছে, ওনার জানার কথা, না হলে তো এই বাহিনীতে তার চাকরির কোনো যোগ্যতাই ছিল না। তো উনি যখন এই ইল্লিগাল কাজগুলি করেছেন, যেখান থেকে সেখান থেকে ধরে নিয়ে আসছেন, এই যে সুমনকে ধরে আনলো আপনার সেই ইয়ের থেকে, কি বলে নামও ভুলে গেলাম, ওখান থেকে ধরে নিয়ে আসলো, সুমনকে এনে আরেকজনকে ধরলো শাহিনবাগ থেকে, এরকম। এবং
মানুষজন দেখছে যে র্যাবের গাড়ির ভিতর সুমন বসা আর মাস্টার সাহেবের ছেলেকে নিয়ে আসা হলো। এই যে প্রত্যক্ষদর্শীর ওই যে প্রমাণ, শান্তিনগর হ্যাঁ, বোধহয়। না এই শাহিনবাগ, তারপরে এই যে মানুষগুলোকে যে গায়েব করলো, এই ইনভেস্টিগেশনটা কিন্তু হলো না, বরং আমাদের মন্ত্রী এবং যারা ক্ষণে ক্ষণে প্রেস কনফারেন্স ডেকে মানুষকে বেঁধে সামনের উপর দিয়ে চোর বানায়, ডাকাত বানায় বিচার হওয়ার আগে, তারা উল্টা কাহিনী বলার ফলে যে জিনিসটা হয়েছে, যে আপনি চিন্তা করেন তো কত নির্দয় ব্যবহার। একজন মন্ত্রী যখন বলে যে যারা গুম হয়েছে ওরা আসলে ভূমধ্য সাগরে সলিল সমাধি হয়েছে তাদের, যাতে ওইটার প্রমাণ আর কোনোদিন পাবে না, ওরা তো জানে ওরা কি করছে। এবং দেখা যাচ্ছে যারা ফিরে এসেছে শুধু এই ছাত্র নেতারা বাদে, আর যারা ফিরে এসেছে গুমের শিকার হয়ে তারা কখনো কোনো কথা বলেনি, কথা বলতে চায়নি। মুখ তার মানে চায়নি। হচ্ছে কি, তারা এমন একটা সময়ের অতিক্রম করে আসছে, এমন একটা ভয়াবহ পরিস্থিতি অতিক্রম করে আসছে, যেই পরিস্থিতি তাকে পারমিট করেনি কথা বলতে, কারণ সে জানে যে ওরকম একটি অবস্থায় যারা আমাকে এই অবস্থায় ফেলেছে তারা আরো ভয়াবহ কিছু করতে পারে। আপনি চিন্তা করেন তো, কর্নেল হাসিন, সেও তো এসে প্রথম কথা বলতে পারেনি, মারুফ জামান কথা বলতে পারেনি পরিবেশের কারণে, কাজল, শহীদুল আলম এরা কেউ প্রথম দিকে কথা বলতে পারেনি, অন্য যারা ছাড়া পেয়েছে কেউ কথা বলেনি। আপনি এই জায়গার থেকে এখন যে সুযোগটা আসছে, আমরা কিন্তু জানি কোন অফিসার কবে কোন এলাকায় দায়িত্ব ছিল, কে কাকে উঠিয়েছে। মোটামুটি আমার ধারণা মানবাধিকার সংগঠনগুলোর কাছে 90% তথ্য আছে। সেটা কি আমরা সাংবাদিক এম এম আজিজ, যে আমরা কি পরবর্তী সরকার গঠন হওয়ার পর সেই সরকারের কাছে আশাটি করব, নাকি এই যে ইন্টারিয়াম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার যা আসবে থাকবে, সে যে কয় মাসই হোক না কেন, তাদের কাছে এই প্রত্যাশাটি করতে পারি? না, দুটো দিক আছে। একটা হলো যদি আপনি সংবিধান ফলো করেন তাহলে তো 3 মাস পরে নির্বাচন দিতে হবে। নির্বাচন দিতে গেলে আমাদের বাংলা ভাষায় গ্রামের ভাষায় বলে যে লাউ সেই কেউ, তাহলে তো একই রকম থেকে গেল। তার আগেই এই জন্য বলা হয় যে রাষ্ট্র কাঠামোটা সংস্কার করা, অর্থাৎ রাষ্ট্রের অর্গানগুলোকে শক্তিশালী করা, স্বাধীন, যার যার দায়িত্ব তার পালন করার যোগ্যতা যেমন অর্জন করতে দিতে হবে, তেমনি তাকে সেই ক্ষমতাটা দিতে হবে। তো এটার জন্য সময় লাগবে এবং এই অঙ্গীকারটা রাজনৈতিক দলের ভিতর থেকেও করতে হবে এবং প্রথম যে অন্তর্বর্তীকালীন যে সরকারটা হবে তাদের ভিতরে বাছাই করে এই লোকগুলোই নিতে হবে এবং এই ছাত্ররা সবসময় প্রেশার গ্রুপ হিসেবে থাকতে হবে। আমি কোনো প্রশ্ন করি, মানে আপনি আর কিছু বলতে চান এই প্রশ্ন? আচ্ছা, সেটা হচ্ছে যে শেখ হাসিনা নিশ্চয়ই ভারতে রয়েছেন এখনো, এবং তাকে কেন্দ্র করে ভারতে আমরা দেখলাম যে প্রধান বিরোধী দল কংগ্রেসের সঙ্গে বিজেপি পক্ষ থেকে বৈঠক করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী, দেশের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বৈঠক করেছেন রাহুল গান্ধীর সঙ্গে, বা আরও অন্যরা ছিলেন। সেখানে যে সিদ্ধান্ত হয়েছে যে শেখ হাসিনার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বা সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তাকে সময় দেওয়া হবে। এই যে সময় দেওয়া, এটি আসলে কি মেন করছে তারা? আসলে এটা আমার অনুমান থেকে বলা হবে। দেখেন, ভারতে কিন্তু জাতীয় ইস্যুতে তারা এক। আপনি দেখেন এই যে করোনা কালে আপনি দেখেন মোদি কিন্তু সোনিয়ার কংগ্রেসের নেত্রী, তার সাথে কিন্তু কথা বলছে। ও দেশের ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ীরা কিন্তু করোনা কালে কিন্তু অনুদান দিয়েছে। আমাদের দেশে ব্যতিক্রম। কোনো ইস্যুতে আমাদের দেশে পলিটিক্যাল পার্টি, সরকার, বিরোধী দল কথা বলে নাই। আবার আমাদের দেশের যে ব্যবসায়ীরা করোনা কালে ব্যবসা হিসেবে নিছে, আয় করছে, বিজনেস করছে। তো এখন বাংলাদেশটা যেহেতু ভারতের পাশে এবং একমাত্র দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের সরকারের সাথেই ভারতের সম্পর্কটা ছিল, জনগণের ভিতরে কিন্তু একটা ইন্ডিয়ার এক্সপ্লয়টেশনের বিরুদ্ধে একটা মনোভাব গড়ে উঠছিল। তো আমার অনুমান যে ভারত এই শেখ হাসিনা যেহেতু এখান থেকে পালিয়ে গেছে এবং এখানে আন্দোলনের মুখে সে বিতাড়িত হয়েছে, সুতরাং তাকে রাখলে এই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটা আরও তীব্র হবে। সুতরাং একটি দেশের সাথে সম্পর্ক আছে, সেখানে চীন, ভারতের তার সাথে তো ভারতের যে সমস্যা আছে, সে কারণে ভারতও বাংলাদেশকে কাছে পেতে চায়, চীনও পেতে চায়। এই কারণে ভারত কিন্তু শেখ হাসিনাকে দীর্ঘদিন রাখতে চায় না।
কিন্তু আমরা যেটা শুনেছি আগে মিডিয়ার থেকেই শুনলাম যে সে ওখান থেকে ব্রিটেনে যাওয়ার কথা। ব্রিটেন কিন্তু তাকে নিতে চাচ্ছে না, কারণ নতুন সমস্যা তৈরি হবে। তো আমার অনুমান হচ্ছে ইউরোপের কোনো দেশে তিনি জায়গা পাবেন বলে মনে হয় না। তবে অন্য কোনো একটা নিরাপদ কারণ ওটা দেশ, কি ইউরোপে ইউরোপ, জায়গা না কারণ পাওয়ার আমেরিকা rights issue, ইউরোপ তো হিউম্যান রাইটস একসাথে। মানে ইসে হিউম্যান রাইটস, এই যে ইয়ার জাতিসংঘ তো ওপেন সমর্থন দিছে এই আন্দোলনকে, ওপেন সমর্থন দিছে। হ্যাঁ, আর ইয়ার ভারত বলছে তারা পর্যবেক্ষণ করতেছে, আমেরিকাও তাই বলছে। কিন্তু আসলে আমেরিকা এই যে চীন সফরে যাওয়ার ফলে আমেরিকার সাথে তো ইলেকশন নিয়ে তারা মানবাধিকার, নিরপেক্ষ নির্বাচন, গণতন্ত্রের এই জায়গাটা কিন্তু তারা আপোষহীন। সুতরাং তাদের জায়গায় তারা স্থির আছে। আর ভারতও চায় যে শেখ হাসিনাকে হেল্প করতে, কিন্তু তার নিজের স্বার্থে, কারণ সেও তো পরাশক্তি হয়ে উঠতেছে, তার নিজের স্বার্থে তাকে ওখানে আশ্রয় দিতে পারছে না। হ্যাঁ, যদি দেয় তাহলে ধরে নিতে হবে এই দেশের সাথে ভারতের সম্পর্ক শেষ হয়ে যাবে। সুতরাং এই জন্যে আমার মনে হয় যে তারা এটাকে জাতীয়, তারা তো বলেছে, এস জয়শঙ্কর গণমাধ্যমকে বলেছে যে যে সরকারি পরবর্তীতে আসুক বাংলাদেশে তার সঙ্গে কাজ করবে। মানে তারা কি এখন তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে চাচ্ছে? নো, যে আপনি দেখেন আগে 60-70s সমাজতান্ত্রিক দেশ আর ধনতান্ত্রিক দেশ আলাদা, দুই পোলে বিভক্ত ছিল। এখন পরাশক্তিগুলো যার যেখানে সুবিধা, আচ্ছা। যার যেখানে এক্সপ্লয়েট করার সুবিধা সেখানে সেভাবে রাজা সে- শাসিত হোক, সেনা শাসিত হোক, গণতন্ত্র সাথেই থাকুক না তাদের থাকুক, সাথেই কাজ করে তাদের যাবে। সাথে, তাদের ইন্টারেস্টে তারা কাজ করে। আমরা একটা সুতরাং ছোট্ট- ভারত বাংলাদেশের যে বাজার, অন্তত পক্ষে বাজার, তারপরে এই যে করিডোর নিচ্ছে, জি। ট্রানজিট ট্রানজিট নিচ্ছে, নিচ্ছে। ট্রানশিপ নিচ্ছে, ভারতের তো বাংলাদেশকে উপর দিয়ে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার থেকে শুরু করে বাজার ব্যবস্থা পুরোটা এক্সপ্লয়েট না করতে পারলে ভারতের বিরাট লস। সেটি তো বোধহয় এখন আর থাকছে না। আমরা আলোচনা আসবো একটা ছোট বিরতি পরে। আর একটা ছোট বিরতি নিতে হচ্ছে দর্শক, নিটোল টাটা 21 রাতে নিতে হচ্ছে আর একটা ছোট্ট বিরতি। পাশে থাকবেন আশা করছি। আরও একবার স্বাগত নিটোল টাটা 21 রাতে। যাচ্ছি নূর খান লিটন আপনার কাছে। ভারতের যে রাজনীতি ছিল বাংলাদেশকে কেন্দ্র করে, এবং যেটি সাংবাদিক এম এ আজিজ বলছিলেন যে ভারত এখন অনেকটাই একা হয়ে পড়েছে দক্ষিণ এশিয়ার রাষ্ট্র যেগুলো রয়েছে তার প্রতিবেশী রাষ্ট্র হিসেবে। ছিল বাংলাদেশ খুব বড় আকারে, সেটিও সম্ভবত হারাচ্ছে। সম্ভবত আমরা জানি না যে পরবর্তী সরকার এসে তাদের সাথে সম্পর্ক কী হয়। এর মধ্য দিয়ে আবার ট্রানজিট ইস্যু কিংবা তিস্তা প্রকল্প নিয়ে নানান ধরনের কাহিনী তো ঘটে গেছে। সেই জায়গা থেকে চীনের এক ধরনের অপমানত ছিল আমাদের প্রধানমন্ত্রীর প্রতি, তিনি যে চীন সফরে গেলেন। এই জায়গায় এসে ভারত তার দৃষ্টিভঙ্গিটি কিভাবে বদলাতে পারে, অথবা আমরা কি ধরে নেব যে বাংলাদেশের উপর থেকে একেবারেই ভারতের প্রভাব শেষ হয়ে গেল? এই প্রশ্নটা উত্তরটা কি হতে দেখেন, পারে? একেবারে ভারতের প্রভাব শেষ হয়ে যাবে এটা আমি মনে করি না। কারণ একেবারে পার্শ্ববর্তী দেশ, যেটা হওয়া দরকার সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক, যেটাতে আমাদের সমস্যাটা ছিল। যেমন আমাদের নির্বিচারে গুলি করে আমাদের মানুষকে মেরে ফেলে, যেমন ব্যবসার ক্ষেত্রে আমাদের সাথে যেটা ছিল সেটা একচাটিয়া ছিল তাদের ব্যবসা। আচ্ছা, তারপরে ধরেন এই যে সমস্ত চুক্তিগুলো, এই চুক্তিগুলো নিয়ে অনেক কথাবার্তা আছে। তো সেই জায়গাগুলিতে সৎ প্রতিবেশী সুলভ এবং ন্যায্যতা, এই দুটা জিনিসকে মনে রাখতে হবে, যে এই দুটা জিনিস থাকতে হবে। এবং এই দুইটা জিনিস যদি থাকে, বিশেষ করে ন্যায্যতাটা যদি থাকে, তাহলে সৎ প্রতিবেশী সুলভ আচরণগুলি অনেকটাই এসে যায়। তো আমার মনে হচ্ছে যে ভারত আজকে, দুঃখজনক হচ্ছে যে গত 2 দিন ভারতের বিভিন্ন প্রচার মাধ্যমে যে জিনিসগুলো আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে তারা এই ছাত্র আন্দোলন, মানে এই যে ছাত্র গণ আন্দোলনটা, এইটাকে তারা এক ধরনের লেবাস দিতে চাচ্ছে ধর্মীয় উগ্রবাদের উত্থান বা এই ধরনের, যেটি ভারতের সৎ প্রতিবেশী সুলভ আচরণের বহিঃপ্রকাশ না। কারণ এখানে যে আন্দোলনটা হয়েছে, এখানে একেবারে সাধারণ ছাত্ররা আন্দোলন করেছে, তারপরে জনগণ অংশ নিয়েছে। এবং জনগণের এই অংশ নেওয়ার পিছনে কারণ আছে, দীর্ঘদিন আপনি অপশাসন চালিয়েছেন এবং কেউ কোনো কিছু প্রতিবাদ করতে পারেনি। এবং ভারতের সেখানে অনেক ভূমিকা ছিল। আমাদের এখানে এসে নির্বাচন কিভাবে হবে না হবে, অন্য রাজনৈতিক দলকে প্রভাবিত করা এবং
সুজাতা সিং তো সরাসরি হস্তক্ষেপ করেছিলেন, এ তো আমরা বলিনি। তো এই জায়গাটিতে আমাদের আজকে যে জিনিসটা করতে হবে, যেমন ধরেন গত নির্বাচনে কয়েকজন ক্যান্ডিডেট কি বললেন যে আমি ভারতীয় প্রার্থী, কত বড় দুঃসাহস। তো এই জায়গাগুলো ভারতকেও হিসাব করতে হবে যে বাংলাদেশের সাথে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্কটা তারা কিভাবে রাখবেন, সৎ বলতে কি বুঝেন, এবং ন্যায্যতা থাকবে কিনা। যদি এই জিনিসগুলি থাকে তাহলে অবশ্যই খুব ভালো বন্ধুত্ব হতেই পারে আমাদের পাশেও চারদিকে প্রায় বলতে গেলে তারা। আর যদি তারা মনে করেন না, তা হবে কি করে? গত 5 তারিখে যেই অভ্যুত্থান ঘটে গেল বাংলাদেশে, 4 তারিখেও একটি সাক্ষাৎকারে, 4 তারিখে আরো 2-3 দিন আগে সম্ভবত, বাংলাদেশে নিযুক্ত সাবেক হাই কমিশনার বিনা সিকরি তিনি বলেছেন যে, আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন যে বাংলাদেশ আক্রান্ত হলে তার প্রভাব ভারতেও পড়বে। স্পেসিফিক্যালি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, অর্থাৎ আওয়ামী লীগ না থাকলে তার প্রভাবটি। তাদের তো কথাবার্তায় অনেক কিছুতে যেটা মনে হয়েছে যে বাংলাদেশের জনগণকে তারা বিবেচনা করেন নাই, তারা বিবেচনা করেছেন তাদের ভক্ত, ওই যে কথাটা আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলছেন স্বামী স্ত্রীর সম্পর্ক, বা এই ধরনের যে বক্তব্যগুলি, সেইভাবেই তারা বিবেচনা করেছেন। আমি আবারও বলি, ভারত আমার প্রতিবেশী দেশ, আমার থাকতে হবে সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে এবং সৎ প্রতিবেশী সুলভ। এইখানে কোনো হেরফের হলে দুটো দেশের জন্যই কিন্তু ক্ষতিকারক। আর এই যে অপপ্রচার শুরু হয়েছে এই আন্দোলনের, যখন বিজয়ে মানুষ যুক্ত হয়েছে, তখন যে এক ধরনের অপপ্রচার চালানো হচ্ছে যে এই আন্দোলনে জামাত উগ্রবাদীরা ক্ষমতা নিয়ে নিচ্ছে, এই ধরনের, এখানে সবাই আছে, এখানে শুধু জামাত বিএনপির বিষয় না, উগ্রবাদের বিষয় না, এখানে সমস্ত সাধারণ মানুষের আন্দোলন, এবং সাধারণ মানুষ এই বিজয় ছিনিয়ে এনেছে। ছাত্ররা এই আন্দোলনের সূচনা করেছে এবং ছাত্ররা এটার পথ প্রদর্শক বলতে হয়। ছাত্রদের নেতৃত্বেই কিন্তু আমরা মেনে নিয়েছি, কারণ আমাদের মনে রাখতে হবে যে আমরা দীর্ঘদিন অনেক কথা বলতে পারিনি, অনেক স্বাদ গ্রহণ করতে পারিনি, যেটা আমাদের ছাত্র আন্দোলনে আমাদের ছাত্র নেতারা দিনে দিনে বাড়িয়ে আছে, দিন শুধিত হইবে ঋণ। না দেখেন, নূর খান ভাইয়ের সাথে আমি একটু ইলাবোরেট করি, যে বলছে সৎ প্রতিবেশী। সৎ প্রতিবেশী মানে দেশ, দুই দেশের ভিতরে সম্পর্ক, তাহলে দেনা পাওনাটা দেখতে হবে। আমি কতটুক পাই, সে কতটুক পায়। আপনি এখান দিয়ে ট্রেন লাইন নিলেন, নিয়ে আপনার 7 সিস্টারে চলে যাবেন, এটাকে বলা হয় করিডোর। অর্থাৎ একটি দেশ থেকে আরেকটা দেশ, সেই দেশেই যদি চলে যায় আর এক দেশ ঘুরে, তাহলে কি সেটাকে বলা হয় করিডোর। আমাদের করিডোর ছিল না, করিডোরের নিয়ন্ত্রণ ছিল ভারতের কাছে। এই করিডোরে ধরেন তারা ট্রেন ঢুকাইলো, ঢুকায় আর একটা তার 7 সিস্টারে চলে গেল, তার খরচ কমলো বটে। এখন এখানে কি থাকবে তাও তো আমাদের জানা নাই। এই জন্য বলছি, কোন একটা সময় একটা ফুটায়া করলো যে আমার এটা তো নিরাপদ হয়েছে, তো ওই করিডোর, ওই অঞ্চলটা তার দখলে চলে গেল। এই জন্য বলছি, আমরা তো ভুটান নেপালের কাছে কয়েক বছর আগে আমরা তো ব্যবসা করতে চাইছি, তাদের ভূখণ্ড ব্যবহার করতে চাইছি, দেয় নাই তো। ভুটানে যদিও রেল লাইন নাই, কিন্তু ভুটানের বর্ডার পর্যন্ত যাব, নেপালে যাব, আমাদের তো দেয় নাই। তা আমরা দিলাম কেন? মংলা বন্দরে সেকেন্ড টার্মিনাল নির্মাণ হচ্ছে, সেটারও নিয়ন্ত্রণ প্রায় অনেকখানি তাদের হাতে থাকবে। সেটা তো চায়না আগায় গেছিল, তারপরে এটাকে ভারতকে দিয়ে দেওয়া হলো। 2 হচ্ছে যে ভারত এখন মংলা পোর্ট থেকে নিবে, চিটাগাং পোর্ট থেকে নিবে, সবই তো ছেড়ে দিচ্ছে, ল্যান্ড পোর্ট, ল্যান্ড স্থলপথ সব ছেড়ে দিচ্ছে। তিস্তা আপনার 11-12টা ড্যাম এবং বাঁধ করছে, যেখান থেকে জলবিদ্যুৎ পর্যন্ত তৈরি করা হয়। সিকিম থেকে আসছে তিস্তা, সেখানে গজলডোবা এসে বাঁধ, এই বাঁধে যখন গ্রীষ্মকাল তখন পানি আটকায় রাখে, আর বর্ষাকালে পানি ছেড়ে দেয়। এই যে দেখেন সিলেট অঞ্চল সব ডুবে যায়, আমাদের নিয়ন্ত্রণ নাই। এখন তিস্তার যে চুক্তিটা করার কথা, আমার ব্যক্তিগত ওপিনিয়ন, ভারত 54টা আন্তর্জাতিক রিভার, এটা ইন্টারন্যাশনাল ল আছে যে যে নদীটা অন্য দেশের উপর দিয়ে যায় তাকে ন্যায্য হিস্সা দিতে হবে নদীর। তা আমাদের সাথে 54টা রিভার কিছুই করছে না। আমরা একটু সাম্প্রতিক ইস্যুতে আসি। হ্যাঁ, এই জন্য আমি শেষ করতেছি, এই জন্য বলছি যে সেটা হচ্ছে, সেটার ভিতরে তিস্তাও আছে, কিন্তু সেখানে তো বাংলাদেশকে পার্টি করা হচ্ছে না। যে বিষয়টিতে আমরা ছিলাম, আমাদের মূল সাবজেক্টও যেটি, যে এখনকার করণীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি তো আমরা দেখেছি যে একদিনের মধ্যে কোথায় গিয়ে দাঁড়িয়েছিল। যদিও এখন আবার বললাম যে আর্মির বা সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে।
মানুষ কি আবার মব হয়ে ওঠার সম্ভাবনা আছে কিনা, সেটি হলে তাতে মানে কি করা উচিত? এবং না। যে পুলিশ সদস্যদের হত্যা করা হলো, যে লুটপাট ভাঙচুর, এক ধরনের নৈরাজ্য একদিনের মধ্যে আমরা অনেক দেখলাম, যে স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন, সেইটির পরিচয় আবারও আমরা দিয়েছি। এই অবস্থা যদি চলতে থাকে আরো পরবর্তীতে, না, তাতে কি ধরনের দেখেন, আশঙ্কা? শেখ হাসিনা শেষ পর্যন্ত ক্ষমতা ধরে রাখতে চেয়েছে বল প্রয়োগ করে, যার ফলে পুলিশ কিন্তু হাসিনার প্রতি লয়াল ছিল, শেষ পর্যন্ত সেটা গুলি চালিয়েছে। ধরেন কথার কথায় যদি এটা শেখ হাসিনা এখানে বহাল থাকতো, তাহলে তো এই গত 6 তারিখে তো অন্তত 500 লোক মারা যেত। আমরা তো বেঁচে গেছি, ন্যূনতম আরো অনেক ন্যূনতম, বেশি হতো। হয়তো আরো বেশি হতো। তো এই জন্য আমি বলছি যে এখন যেহেতু সরকার নাই, আপনি আগেও বলছেন আসলে তো সরকার নাই, এখন তো ডক্ট্রিন অফ নেসেসিটি সেনাপ্রধান বলেছে আমি দায়িত্ব নিলাম, এই কথাটা বলেছে। এখন পুলিশের উপরে কোনো আস্থা জনগণের নাই, সুতরাং সেনাপ্রধানের দায়িত্ব এই দেশের যাতে আর কোনো ধ্বংসাত্মক কাজ না হয়, আইন শৃঙ্খলা ঠিক থাকে, তার জন্য আমার বিভিন্ন জায়গায় যেখানে যেখানে দরকার অন্তত পক্ষে আমাদের যে ইম্পর্টেন্ট যে ইয়েগুলি স্থাপনাগুলি আছে রক্ষা করা, এবং যাতে নূতন করে কোনো সংঘাত সহিংসতা না হয় এটা দেখভাল করা তার দায়িত্বের ভিতরে পড়ে। সুতরাং আমরা তো এখনো মার্শালের ভিতরেও নাই, আমরা কোনো সরকারের মধ্যেও নাই, সুতরাং দায়িত্ব উনি নিছেন, উনি পালন করবেন, এটাই আমাদের আশা। নূর খান লিটন, সবকিছু মিলিয়ে ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করা কিংবা আইন শৃঙ্খলা রক্ষা প্রস্তুতি, ইভেন প্রশাসনের মধ্যেও, সিভিল প্রশাসনের মধ্যেও এক ধরনের অস্থিরতা, যেমন সচিবালয়ে গুজব ছড়িয়ে পড়েছিল যে নিরাপত্তাহীনতা তারা অনুভব করছে, এবং সরকার মানে সাবেক সরকার, যেটা আওয়ামী লীগ সরকার গত কয়েকদিন দুদিন আগ পর্যন্ত ছিল, তাদের অনুসারী বা বিএনপি পন্থী যারা আছে বা সরকার বিরোধী যারা আছে, তাদের মধ্যে এক ধরনের টান টান উত্তেজনা কাজ করছে। এই অবস্থা চলতে থাকলে সবকিছু ভেঙে পড়ার সম্ভাবনা কিনা? দেখেন, প্রথম হচ্ছে আমরা যে জায়গাটা মানে যুক্তি তর্ক উপস্থাপন করার চেষ্টা করি সব সময়, একটা জিনিস খেয়াল করেন তো, যে কনস্টিটিউশন বলেন বা আইন বলেন, সেটা কেন? মানুষের জন্যই তো। আর সেই মানুষগুলি যদি ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেয়, সেখানে আপনার কি দাঁড়াবে? কনস্টিটিউশন ব্যাঘাত হবে? হবে না। মানুষের প্রয়োজনীয় কনস্টিটিউশন, এইটা মনে রাখতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে হ্যাঁ, মানুষের ভিতর তো ওই যে আলোচনা করতে গেলে যেখানে যে আমরা সবাই বাধাগ্রস্ত হই, যে গত 15-16 বছর এমনভাবে দেশটিকে শাসন করছে, এবং সেইখানে দেখেন একটা সাধারণ মানুষের সন্তানের পক্ষে একটা ভালো জায়গায় চাকরি পাওয়ার সুযোগ ছিল না, এবং সব জায়গায় দলীয় দাস তৈরি করা হয়েছে। দলীয় দাসেরা পুরা জিনিসটা তাদের পরিকল্পনা মাফিক চালানোর চেষ্টা করেছে, এবং সেখানে জনগণ শুধু নিষ্পেষিত হয়েছে। সেখানে গণতান্ত্রিক ব্যবস্থা বলেন বা ওই প্রতিষ্ঠানের নিয়ম কানুন বলেন, এগুলির কোনো কিছুই তোয়াক্কা করা হয়নি। তার একটা প্রমাণ হচ্ছে বেনজির আর মতিউর, আরও অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ পাওয়া যাবে। দেখেন, যখন একটা দেশের প্রধানমন্ত্রী বলে আমি ছাড়া আর সবাইকে কেনা যায় তার দলের, এই কথাটার মধ্যে কিন্তু অনেক কিছু লুকায়িত আছে। এবং সে যে পুরা দলটিকে, আপনি চিন্তা করেন, পুরা দলটিকে সে দুর্নীতিগ্রস্ত করে মানে চিন্তা করেছে, এবং তাদের উপর কখনো ভরসা করেনি, কারণ সে তো তাদের সাথে চাকর বাকরের মতোই আচরণ করছে। আজকে একজন মন্ত্রীর পদত্যাগের দাবি উঠছে, সাংবাদিকরা যখন প্রশ্ন করে, তিনি যে জবাব দেন, তিনি বলেন যদি মানে মাননীয় প্রধানমন্ত্রী চান। আরে প্রধানমন্ত্রী চাওয়ার আগে তো তোর পদত্যাগ করা উচিত, যে তোমার বিরুদ্ধে পাবলিক ক্ষিপ্ত হচ্ছে এবং অন্যায় অবিচার জিনিস সামনে চলে আসছে। তুমি বলতে পারো যে মানুষ যদি মনে করে আমাকে দিয়ে হচ্ছে, তার মানে কি আমরা দেশটাকে এমন জায়গায় নিয়ে গিয়েছি গত 15-16 বছর বা আরো সময়কাল, সেই জায়গাটিতে নেই। এবার সবাই চিন্তা করে যে শেখ হাসিনার কাছে গেলে আমি মন্ত্রী হইতে পারবো, শেখ হাসিনার কাছে গেলে আমি এমপি হইতে পারবো, শেখ হাসিনার কাছে গেলে আমি ভিসি হইতে পারবো, শেখ হাসিনার কাছে তিনি ছিলেন সবার। এই জায়গাটাই ধ্বংসটা করছে। সাংবাদিক আমি আজ ছোট্ট করে আপনার একটা মন্তব্য চাই, যেহেতু দলদাসের কথা বারবার বলা হচ্ছে, অনুগত লোকজনের কথা বলা হচ্ছে, সাংবাদিকদের একটা বড় রোল থাকার কথা সময়, কিন্তু আমরা দেখছি দিনকে দিন সাংবাদিকদের দুটি অংশই, যারা আওয়ামীপন্থী যারা বিএনপিপন্থী, তারা সবসময় দলদাসে পরিণত হয়ে আছে। এবারও কি সেটি ঘটবে? ছোট্ট করে একেবারে 30 সেকেন্ড। না, দেখেন, সাংবাদিকরা দুঃখজনক,
সাংবাদিকদের আগে কিন্তু ঐক্যবদ্ধ ছিল, সাংবাদিকরা একটা ইউনিয়ন ছিল, যার ফলে সাংবাদিকরা কিন্তু সমাজের সবচেয়ে বড় প্রেশার গ্রুপ ছিল। এখন সাংবাদিকরা বিভক্ত, এক। দুই হচ্ছে, আগে কিন্তু আপনি দেখেন, আমি উদাহরণ দেই, আমি বাংলাদেশ অবজারভারে আমি কেরিয়ার শুরু করেছি, হামিদুল্লাহ চৌধুরীকে পেয়েছি। হামিদুল্লাহ চৌধুরী পাকিস্তানের ফরেন মিনিস্টার ছিল, কিন্তু বাংলাদেশ অবজারভার কিন্তু স্বাধীনতার পক্ষে ছিল। সে সারা পৃথিবী ঘুরে স্বাধীনতার বিপক্ষে কাজ করছে। যেটা এখন কল্পনা করা হতো অবাস্তব। না, এখন বলতে এই জন্যই বলছি যে হামিদুল্লাহ চৌধুরী তিনি রাজাকার হিসেবে যতই কাছে ঘনিত হোক, আমি বলি সাংবাদিকদের জন্য সে একটা আইকন। সাংবাদিকদের ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করে না, স্বাধীনতার পক্ষে সাংবাদিকদের জন্য। আবার দেখেন, আমি টেলিগ্রাফে কয়েকদিন কাজ করেছি, ওখান থেকে গেছি ডেইলি স্টারে। ডেইলি স্টারে 8 বছর কাজ করেছি, আমি লতিফুর রহমানকে চেহারাও দেখিনি অফিসে। এডিটর এস এম আলী ইজ অল ইন অল। সেটা কি শুধু নিশ্চয় মালিক পক্ষের উপর নির্ভর করে, নিজের মানসিকতা না, সেটা হচ্ছে যে আমরা এখন এই মালিক পাচ্ছি না। সব জায়গায় যারা মালিক, তিনি সম্পাদক, তিনি নিয়োগকর্তা, তিনি চাকরি খান, তিনি প্রমোশন দেন। এখন প্রত্যেকটা সাংবাদিক প্রত্যেকটা হাউজে গৃহবৃত্ত না হলেও তারা দলদাস বা মালিক দাস হয়ে গেছে। সুতরাং আমরা আমাদের সময় যে সাংবাদিকতা করেছি ওই পরিস্থিতি নাই। সুতরাং সাংবাদিকদেরকে যতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ না করতে পারবেন এবং পেশাদারিত্বের মধ্যে না ফিরাতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু নাই। আমরা আইসোলেটেড দ্বীপ না, সাংবাদিকদের ভিতরেও কিন্তু কিছু লোকের ভিতরে দুর্নীতি ঢুকেছে। হ্যাঁ, তাদেরকে আমাদের আইসোলেট করা উচিত, সেটা তো আমরা পারছি না। আপনি বলেন কোন সাংবাদিকটা অ্যাসাইনমেন্ট করে এসে মালিকের চোখের চেহারা ছাড়া রিপোর্ট দিতে পারবে? ধন্যবাদ সাংবাদিক এম এ আজিজ, ধন্যবাদ নূর খান লিটন। দর্শক, শেষ করছি নিটোল টাটা 21 রাত। দেখা হবে নিশ্চয়ই আগামীতে। সেই পর্যন্ত নিরাপদে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।